ওয়েলকাম মোক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের মতন এবারও আজকেও ফুডের এসে মক হচ্ছে 7 হবে। এভরিডে ফুডের এসে মক হয় 50টা জিকে। যারা পুরোনো ভিডিও দেখো না তারা পুরোনো ভিডিও দেখে নাও। ইন্টারেস্টিং মক হয়, টোটালি একটা হেল্পফুল ইউটিউব চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করতে পারো। টোটালি হেল্পফুল একটা ইউটিউব চ্যানেল। তোমরা কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু তথ্য পাবে, সেটা কিন্তু তোমার কিন্তু চাকরির পরীক্ষার জন্য কিন্তু আগিয়ে দেবে। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, আমরা 50টা কোশ্চেন আজ করব। প্রথম কোশ্চেন, ওকে, খুব সুন্দর তোমার কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে। বলছে কত বছরে ঘরগড়া যুদ্ধ হয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 1539 সাল। ফাইভ অপশন নাম্বার, অপশন নাম্বার হচ্ছে ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই যে আমরা কিন্তু এক্সপ্লেনেশন করি, প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সার বলে দেবো আর হচ্ছে বেরিয়ে যাবো তা কিন্তু করা হয় না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা যথার্থ তার এক্সপ্লেনেশন করা হয় এবং এর সাথে সংযুক্ত যে কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা বর্ণনা করি। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস হয়ে দাঁড়ায় কিন্তু সেই ক্ষেত্রে। তো এখনো বলেছি, যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, ফরওয়ার্ড করো, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেখানটা গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকে তোমরা শেয়ার করো, শেয়ার করে দাও, ফলো করে আছে, আমাকে ফলো করো এবং হচ্ছে ফরওয়ার্ড করো একে অপরের সাথে। ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, তো অবশ্যই হবে। আমিও বেশি কি বলবো, তোমাদের এই ভালোবাসা পেলে আরো বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারবো। ঠিক আছে। এই 1529 খ্রিস্টাব্দের 6ই মে, মনে রাখবে 6ই মে। আজকাল বর্তমানে যে চাকরির কম্পিটিশন বেড়ে যাচ্ছে না, মানে কি বলবো, সালও আসছে না, তার ডেটও চাইছে, তাই কিছু কিছু পড়ে রাখতে হবে। দেখো, 1929 সালে 6ই মে পাটনার কাছে গঙ্গা এবং ঘরঘরা নদী সংযোগস্থলে এই মুঘল সম্রাটের সাথে বাবরের সাথে কিন্তু যুদ্ধ হয়। এইটি হচ্ছে এটি ঘরঘরা যুদ্ধ নামে পরিচিত। অ্যান্সার মনে রাখবে 6ই মে, 1529-6ই মে। নেক্সট, ভারতীয় সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? 2000 সাল থেকে, 2000 সালে নভেম্বর মাস থেকে, 2002 সালে নভেম্বর মাসে, একে নাকি তিনে? সঠিক অ্যান্সার 2000 সালে সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান সেটা হচ্ছে 2000 সালের নভেম্বর মাস থেকে শুরু হয়। কি এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের, মানে কি বলবো, এদের মধ্যে যে ফ্রি শিক্ষা যেন হচ্ছে শিক্ষা, যে সর্বশিক্ষা, মানে তারা যেন শিক্ষার মানে অঙ্গিনায় আসতে পারে। হ্যাঁ, মাধ্যমিক লেভেল যেন পড়াশোনা করতে পারে, তা সেই সীমা যেন তারা যেন থাকে। এটা হচ্ছে ভারতের সর্বশিক্ষা অভিযানের হচ্ছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। সবাই যেন, গরিব থেকে বড়লোক থেকে সবাই যেন শিক্ষার মানে আওতায় আসে। অ্যান্সার কি 2000 সালের নভেম্বর মাসে। নেক্সট, বলছে কে বেঙ্গালুরু বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করে? ভালো প্রশ্ন। প্রথম ধাপের উদ্বোধন করছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিন গডকরি এবং হচ্ছে অমিত সাহা, না হরদীপ সিং পুরী? সঠিক অ্যান্সার কি হবে? বেঙ্গালুর সেফ সিটি প্রকল্পের প্রথম ধাপে উদ্বোধন করছে, উনি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, এই যে থার্ড মার্চ, থার্ড মার্চ বা তেসরা যে থার্ড মার্চ, ওকে, থার্ড মার্চ 2000 আর হচ্ছে 2023, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী অমিত শাহ কর্ণাটকের বেঙ্গালুরুতে বেঙ্গালুর সেফ সিটি শহরটি প্রকল্পের প্রথম ধাপে উদ্বোধন করে। বেঙ্গালুরু শহরের যে মহিলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্ভয়া স্কিমের অধীনে প্রকল্পটি কিন্তু পরিকল্পিত হয়। ঠিক আছে, কোথায় বেঙ্গালুরুর কি আছে স্কিম রয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য? নির্ভয়া স্কিম। এই নির্ভয়া স্কিমের মধ্যে কিন্তু এটা ঢুকছে। কে করছে? অমিত শাহ করছে। সালটা কত? 3রা মে, 3রা মার্চ, ওকে, 2023। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করছে। কোথায় করছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্প, মনে রাখবে। অপশন নাম্বার সি, সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ভালো কোশ্চেন। প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী
রেজিনা গুহ ভারতের বলে, পশ্চিমবঙ্গের কিন্তু এখানে বলেনি। কিন্তু এটা কিন্তু ভারতের, ওকে, মনে রাখো ভারতের কিন্তু। সুচেতা কৃপালনি, সুচলনা মোদি, রেজিনা গুহ, চন্দ্রমুখী বসু বসু। সঠিক অ্যান্সার কি হবে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালনি। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই সুচেতা, এই যে কৃপালনি, তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, তাহলে কিন্তু অ্যান্সার হবে কি জানো, এটা কি হবে? প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, মনে রাখবে। এই যে প্রথম মহিলা সুচেতা কৃপালিনী, তিনি ভারতের কি হয় 1963 সালে থেকে 1967 সাল, 63 থেকে 67 সাল, 63 থেকে 67, 1900 সালে উত্তরপ্রদেশ সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে। কোথায় মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশে। প্রথম মহিলা মন্ত্রী সালটা কত? 1963 থেকে 1967 সাল, মনে রাখবে। ওকে, নেক্সট। আর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট, ভারতের আকস্মিক ব্যয় তহবিল বা কন্টিজেন্সি ফান্ড স্টেটের দায়িত্ব কার হাতে ন্যস্ত? মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার? সঠিক অ্যান্সার হচ্ছে রাজ্য, না 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 না, মুখ্যমন্ত্রী। আচ্ছা, আচ্ছা, রাজ্যের বলছি তো, রাজ্যের অ্যান্সার হবে রাজ্যপাল। আর যদি বলছি দেশের, তাহলে হবে, তাহলে হচ্ছে রাষ্ট্রপতির হাতে হবে, মনে রাখবে। ওকে, নেক্সট। মানে এটা কি বলতো, আকস্মিক ব্যয় মানে কোথাও ঝড় হলো, কোনো রকমের হচ্ছে কোনো যুদ্ধ মুদ্ধ হলো, কোনো দাঙ্গা হলো, বা কোনো কিছু হচ্ছে মানে কিছু একটা যদি আকস্মিক যদি কোনো কিছু ঘটনা হয়, সেই টাইমে কি হয়, তখন তো চট করে গিয়ে টাকার প্রয়োজন হয়ে দাঁড়ায়। তখন কিন্তু সেই প্রয়োজনীয় অর্থ কিন্তু এই আকস্মিক রাজ্যপালের হচ্ছে মানে আদেশে এই আকস্মিক ব্যয় থেকে, মানে কন্টিজেন্সি ফান্ড থেকে কিন্তু সেই টাকা অনুমোদন করা হয়। ওকে, অপশন নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো এক মিনিট দাঁড়াও তো। ওকে, আচ্ছা, নেক্সট। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি, এক 1লা ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, না চৌঠা মানে 4ই ফেব্রুয়ারি? সঠিক অ্যান্সার কি হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চৌঠা বা 4ই ফেব্রুয়ারি। ঠিক আছে, মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসে। বিশ্ব ক্যান্সার দিবস কবে? চৌঠা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ কিন্তু বিশ্ব ক্যান্সার দিবস। এবার একটা কোশ্চেন, যে থিম কি বর্তমানে, যে বিশ্ব ক্যান্সার 2023-এর এর থিম কি? আসতেই পারে, না আসার কিচ্ছু কোনো ব্যাপার নয়, আসতেই পারে। ইম্পর্টেন্ট থিম থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এর অ্যান্সার কি হবে? আম, যে বলবো না, আচ্ছা অবশ্যই বলে দেওয়া হলো। তোমরা কমেন্টে অনেক সময় যারা দেখো কমেন্ট করো না, অবশ্যই কমেন্ট কিন্তু করতে পারো। মানে হাফটুকু দেখে হাফটুকু আবার এড়িয়ে যাও। সম্পূর্ণ ভিডিও দেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হয়। ঠিক আছে, সম্পূর্ণ ধৈর্য করে ভিডিওটা দেখো। হাইয়েস্টলি কত 1 ঘন্টার মতন, তার আর কমই হয় ভিডিও। অবশ্যই তোমার কিন্তু 1 ঘন্টা কিন্তু তোমার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমার মনে হয় কমেন্ট করা অত্যন্ত প্রয়োজন, কমেন্ট করবে। কমেন্ট করলে আরো বেশি ইচ্ছা হয় যাতে আরো বেশি তোমাদের ভিডিও নিয়ে আসতে। নেক্সট, তো বিশ্ব ক্যান্সার দিবস কবে? বা চৌঠা ফেব্রুয়ারি। এর থিম কি? 2023 সালের থিম কি? ক্লোজ দ্য ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ওকে, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, মনে রাখবে, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। আই আবার বলি, ক্লোজ ক্লোজ বন্ধ দ্য কেয়ার গ্যাপ আই। নেক্সট, ভাইগান নদীর তীরে কোন মহানগর অবস্থিত? এটা একটা ভালো কোশ্চেন। ভাইগাই নদীর তীরে কোন মহানগর অবস্থিত? পুনে, কোচিন, মাদুরাই, চেন্নাই? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, মাদুরাই। মাদুরাই কোথায়? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি এই ভাইগান নদীটা কোথায় বলো? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি নদী। ওকে,
নদী। এই নদীর উপরে কি রয়েছে, মানে মাদুরাই আমাদের শহরটি রয়েছে, যদি বলা হয় থেনি শহরটি রয়েছে, আন্দিপট্টি শহরটি রয়েছে, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আবার বলি, ভাইগান কোথাকার নদী? ভারতের তামিলনাড়ু রাজ্যের, তামিলনাড়ু এটি কি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মধ্যে দিয়ে এই ভাইগাই নদীটি গেছে। এই ভাইগাই নদীর উপরে বিখ্যাত শহরগুলির নাম কি? মাদুরাই, থেনি, আন্দিপট্টি। ওকে, নেক্সট। স্বাধীনতা যুদ্ধের সময় রাওলাট আইন কেন মানুষের কাছে ঘৃণার কারণ হয়ে উঠেছিল? যে সমস্ত জাতি এই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছিল, আচ্ছা, এটি ভারতের চিরাচরিত শিক্ষা প্রথাকে, না না এটা হবে না, এটা তো কখনোই হবে না। নেক্সট, এই সরকারের সাথে মিলিত হয়ে কোনো কারণ ছাড়া জনগণদের কারা, এই তো হ্যাঁ, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। কোনো কারণ ছাড়া রাওলাট আইন মানে কোনো সন্দেহমন্দ না, সন্দেহ হলেই তাকে কি হবে, এটা কোনো রকমের কারো কিছু পারমিশন নেই, কোর্টে কোনো ইয়ে নেই, মানে যাকে তাকে মানে আটকে দেওয়ার মতন, যে ওর বিরোধিতা করবে সে তার হচ্ছে তাকে আটকে দেওয়া হবে। আহ, এটি একটা কালো আইন বলা হয়, ঠিক আছে, এটা একটা কালো আইনও বলা হয়, ব্ল্যাক ল আইন বলা হয়। এটা পরীক্ষায় আসে। মানে বিনা পরোয়ানায়, মানে কোনো বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে দেওয়া, মানে অনির্দিষ্টকাল, কোনো নির্দিষ্টকাল না, অনির্দিষ্টকালে বন্দি করে রাখা, তাকে নির্বাসন করে দেওয়া। কি আবার সঙ্গে কি হচ্ছে, আপিল করা যাবে না, মানে কোনো আপিল করবে তা কিন্তু করতে পারবে না। রাওলাট আইন এটা কিন্তু একটা দমনমূলক আইন, ঠিক আছে, এটা একটা দমনমূলক আইন। অপশন নাম্বার কি? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল। নেক্সট বলছে, অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট এর রচয়িতা হলেন কি? উইলিয়াম শেক্সপিয়ার, এরিক সিগেল, মার্ক টোয়েন, চার্লস ডিকেন্স। সঠিক অ্যান্সার কি হবে? চার্লস ডিকেন্স। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চার্লস ডিকেন্স কি বইটি লিখেছেন? সেটা হচ্ছে অলিভার টুইস্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রস্তাবনা, প্রস্তাবনা প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? প্রিয়াম্বল, প্রথমে, শেষে, মাঝখানে, না যে কোনো অংশে? সঠিক অ্যান্সার কি হবে? বলো, প্রস্তাবনা প্রথমে হবে, মানে প্রিয়াম্বল দেখো না, প্রিয়াম্বল বইয়েতে দেখবে প্রিয়াম্বল সামনে লেখা থাকে। সংবিধানের কি প্রথম অংশ হচ্ছে প্রস্তাবনার অংশ, ঠিক আছে। মূল সংবিধানে কিন্তু এটি ছিল না, পরবর্তী ক্ষেত্রে জওহরলাল নেহেরুর উদ্যোগে এটি কিন্তু 1976 এর হচ্ছে 42তম সংশোধন আইনের কিছু কিছু যুক্ত করে দেওয়া হয়। আমাদের প্রস্তাবনা কি হচ্ছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে কিন্তু আমরা গণ্য করি। ওকে, পরীক্ষায় কিন্তু মেন্সে তোমার ওই ইন্টারভিউর সময় কিন্তু অনেক সময় যদি কোনো পলিটির কোনো স্যার বা ম্যাম বসে থাকে, তখন কিন্তু তোমার প্রিয়াম্বল থেকে কিছু কোশ্চেন ধরে, ওরা কিন্তু ধরে, ঠিক আছে। তুমি কিন্তু ইন্টারভিউ, তখন তোমাকে যদি ইন্টারভিউ পাস করো, তাহলে ইন্টারভিউ কিন্তু তোমাকে ইন্টারভিউতে তোমাকে ফেস করতে হবে যে এই কোশ্চেনগুলো তোমাকে কিন্তু ধরে। তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 11 নম্বর কোশ্চেন। তিরুভনন্তপুরমের প্লাম লিপ মেনুস মেনুস্ক্রিপ্ট মিউজিয়ামের উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উড়িষ্যার মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, নাকি কর্ণাটকের মুখ্যমন্ত্রী? এটাও একটা সুন্দরতম কোশ্চেন। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। ওহ, কেরালার মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী তিরুভনন্তপুরমে প্লাম লিপ ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম কি? মহিলা ব্যারিস্টার, দেখো আগে মহিলা মুখ্যমন্ত্রী ছিল, এবার মহিলা ব্যারিস্টারের নাম বলছে। অপশন নাম্বার কি আছে? এ হচ্ছে কার্নেলিয়া সরাবজি, বিজয় লক্ষ্মী পণ্ডিত, গীতা চন্দ্র, সরোজিনী সরোজিনী নাইডু, নয় সরোজিনী চট্টোপাধ্যায়, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি হবে? কার্নেলিয়া সরাবজি। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার হচ্ছে কার্নেলিয়া সরাবজি, মনে রাখবে। ওকে, তিনি কি আছে, তিনি তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা কিন্তু স্নাতক, পরীক্ষা আসতে পারে। তিনি কিন্তু মহিলা, প্রথম একজন ভারতীয় মহিলা, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু প্রথম মহিলা। দেখো এখান থেকে ইনি কিন্তু অনেক কিছু ট্যালেন্ট, তার ভিতরে অনেক কিছু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের
প্রথম মহিলা স্নাতক। তারপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামটা সবাই শোনা আছে। প্রথম মহিলা, তিনি কিন্তু ভারতীয় প্রথম মহিলা। ওকে, মনে রাখবে। এবং ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার বা ভারতের প্রথম মহিলা উকিল নামটা কি আছে? কর্নেলিয়া সরাবজি। অবশ্যই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সাইমন কমিশন। আচ্ছা, সাইমন কমিশনের বিরুদ্ধে সবথেকে বড় সভা কোথায় হয়েছিল? দিল্লিতে, বোম্বে চৌপাদির বালিয়াড়িতে, অমৃতসরে নাকি কলকাতায়? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, বি ইজ রাইট অ্যান্সার। বোম্বে চৌপাদির বালিয়াড়িতে, মনে রাখবে। কি স্লোগান ছিল এখানটা? এই যে সাইমন কমিশন কি ছিল? ভারতের যে শাসনতান্ত্রিক এবং যে সাংবিধানিক যে সংস্কার পূরণের লক্ষ্যই ছিল সাইমন কমিশনের। শাসনতান্ত্রিক এবং হচ্ছে কি, শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক দুটোই কিন্তু পদক্ষেপ মানে করেছিল সাইমন কমিশন। কিন্তু বাট আজব ব্যাপার হচ্ছে, সাইমন কমিশনে কিন্তু একজনও বাঙালি ছিল না। এই জন্য কিন্তু তীব্র আমাদের বিরোধিতা দেখানো হয়েছিল যে অবশ্যই একটা বাঙালি যদি না থাকে তাহলে কি করে বাঙালি, মানে বাঙালি, যাই হোক, বাঙালি না, ভারতীয় যদি না থাকে তাহলে কি করে ভারতীয়দের সমস্যা সে তুলে ধরবে, তাই না? তাহলে একটা নিরপেক্ষ একটা হয়ে যাবে। এই জন্য কিন্তু গো ব্যাক, গো ব্যাক সাইমন, এটা কিন্তু স্লোগান হয়েছে। সাইমন কমিশনে কজন ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। 7 জন ছিল, 7 জন। সালটা কত ছিল? সাইমন কমিশনে বোম্বেতে পৌঁছায় তখন বিক্ষোভের মুখে পড়েছে, তখন হচ্ছে 1928 সাল। 1928, মনে রাখবে, 1928, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সাইমন কমিশন কি ছিল 1928 সালে? কজন কমিটি? 7 জন ছিল। উদ্দেশ্য কি ছিল? শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কার পূরণের জন্য উদ্দেশ্য ছিল। আর কি স্লোগান দিয়েছিল বলো? গো ব্যাক সাইমন। সাইমন কমিশন সব থেকে বড় সভা কোথায় হয়েছিল? এই কোশ্চেনটা এটা ছিল। অ্যান্সার কি? বি নম্বর, বোম্বের চৌফাদির বালিয়াড়িতে। নেক্সট, কোন রাজ্যের বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উদ্বোধন করলো? কোন কোন রাজ্য বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উদ্বোধন করলো? উড়িষ্যা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম? সঠিক অ্যান্সার কি হবে? উড়িষ্যা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবে। মানে এটি একটা বিখ্যাত সংগ্রামী, মানে প্রথম, এবং না, এটি একটা বিখ্যাত সংগ্রামী স্টেডিয়াম। আদিবাসী নেতা বিরসা মুন্ডা, তাকে স্মরণকে রেখে, ওকে, এটা মনে রাখবে। এটা সরি। হুম। নেক্সট, 2023 সাল, ঠিক আছে, মনে রাখবে। সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সাডেন ডেথ। ফুটবল, ক্রিকেট, হকি, বক্সিং? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের অপশন নাম্বার বি হচ্ছে বক্সিং। সাডেন ডেথ, এটি হচ্ছে বক্সিং এর সাথে যুক্ত, ঠিক আছে। বক্সিং এর সাথে নেই নেই করে 16টি শব্দ রয়েছে। সাডেন ডেথ, ড্র্যাগ, হ্যাঁ, তারপরে ডিবল, ক্যারি, তারপরে ওই ফ্রি হিট, হ্যাঁ, পেনাল্টি কর্নার, অনেক কথা যুক্ত রয়েছে। তো অবশ্যই যারা হকি খেলে তারা অবশ্যই জানো যে এই বিষয়গুলি, তাই না? তাহলে এখানে সাডেন ডেথ কিন্তু হকির সাথে যুক্ত। নেক্সট, তরঙ্গের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা, ওয়াই দ্বারা, এ জিরো দ্বারা, টি দ্বারা? সঠিক অ্যান্সার কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়। অপশন নাম্বার বি। এখানে ছোট্ট করে এ জিরো পড়ে গেছে, এটা এ জিরোটা মুছে দাও, ঠিক আছে। এ হবে, এ। আর সঠিক অ্যান্সার কি হবে? এ। ওকে, এ। নেক্সট, পূর্ব ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত অঞ্চল কি? কৃত্রিম, পূর্ব ভারতের এটা কৃত্রিম পূর্ব ভারত, ঠিক আছে। হলদিয়া, ম্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, না কোনোটাই নয়? কৃত্রিম পোতাশ্রয়, তাহলে তো বুঝতেই পারছো পূর্ব ভারত না, আমাদের আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে। তাহলে অ্যান্সার হবে কি বলো? হলদিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, হলদিয়া। সঠিক অ্যান্সার হবে হলদিয়া। নেক্সট, তাহলে হলদিয়া সম্বন্ধে, কলকাতায় হুগলি নদীর উপরে হলদিয়া প্রায় 96 কিলোমিটার দূরে দক্ষিণে হলদিয়া অবস্থিত। এখানটা একটা মানে এই হলদি নদীর সংযোগস্থলে, হুগলি এবং হলদি নদীর যে সংযোগস্থলে এই বন্দরটি গড়ে রয়েছে, এটি একটি হলদিয়া বন্দর।
মনে রাখবে, ঠিক আছে। এটি একটা পোতাশ্রয় বন্দর, কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর দুটি বন্দর কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের শাখায়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এটাকে পোতাশ্রয় বন্দর বা কলকাতার সহকারী বন্দর হিসাবে বলি আমরা, যাকে বলে সাবসিডিয়ারি পোর্ট হিসাবে আমরা ইউজ করি, বলে থাকি। নেক্সট অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর, প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিল? এটা দেখো, আবার দেখো অনেক অনেক সুন্দর সুন্দর কোশ্চেন। প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, ভারত, দেখো দেখো ভালো করে বোঝো, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। অনেকেই অনেক কিছু করে মানে বলে ফেলবে, কিন্তু বাট এখানে ভারতের প্রথম গভর্নর জেনারেল সঠিক আনসার। এখানে অপশন তুমি দেখে বুঝতেই পারছো এগুলি তো হবে না, কিন্তু যদি অপশন ওয়ারেন হেস্টিং, লর্ড ক্যানিং যদি এরকম থাকতো না, তখন আর উইলিয়াম বেন্টিং থাকতো, তখন কিন্তু সমস্যার মুখে হয়ে হয়ে যেত সঠিক অ্যান্সার কি চুজ করতে। এখানটা কোনো অসুবিধা হবে না, কারণ এখানে ওয়ারেন হেস্টিং, বুঝতেই পারছো। তাহলে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং, ভারতের প্রথম। এবং শেষ ব্রিটিশ শাসিত ভারতের শেষ গভর্নর জেনারেল নাম হচ্ছে লর্ড ক্যানিং, মনে রাখবে। ভারতের প্রথম ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড ক্যানিং, আর মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। অনেক অনেক কোশ্চেন হয় এখান থেকে, অনেক কোশ্চেন, আবার ভালো করে বলি যদি তোমাদের মাথা ঢুকে যাবে, একবারে কিন্তু পড়া হয়ে যাবে না। প্রথম বলছি, ভারতের প্রথম মানে ব্রিটিশ গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিং, শেষ কি হবে? লর্ড ক্যানিং, মনে রাখবে। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং, ঠিক আছে। আর মাউন্ট ব্যাটেন ছিল শেষ ভাইসরয়। প্রথম যদি হয় লর্ড ক্যানিং, তাহলে শেষ হবে কি? মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মাউন্ট ব্যাটেন, তিনি কিন্তু শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। আর স্বাধীন ভারতের শেষ এবং ভারতীয় গভর্নর ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, মনে রাখবে। নেক্সট নেক্সট মুঘলদের রাজধানী কোথায় ছিল? দিল্লি, আগ্রা, এলাহাবাদ, পুনে। সঠিক অ্যান্সার কি? মুঘলদের রাজধানী ছিল আগ্রা। অপশন নাম্বার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবে। এই যে মুঘল সম্রাট বাবর, তিনি কিন্তু মানে মুঘল ডাইনেস্টি কিন্তু শুরু করে, ঠিক আছে। এদের আগের রাজ্য ছিল কোথায়? এদের রাজ্য ছিল এশিয়ার হচ্ছে মধ্য এশিয়ার হচ্ছে মঙ্গোলিয়ার কাছে, মঙ্গোলিয়ার মানে এটা কিন্তু মানে আদি বসবাস ছিল কিন্তু মধ্য এশিয়ার মঙ্গোলিয়ায়, ঠিক আছে। মানে এখানটায় রাজধানী কিন্তু আগ্রা করা হয়। ফারগান রাজ্যেও বলতে পারো, ফারগান রাজ্যেও ছিল। নেক্সট, খেলার দুনিয়ায় কে টাইগার বলে? খেলার দুনিয়ায় দুনিয়ায় টাইগার কাকে বলে? আনসার আলী খাঁ, হচ্ছে পৈতুদি, মোহাম্মদ আলী, মনসুর আলী খান পৈতুদি এবং আলেকজান্ডার ফ্লেমিং। বুঝতেই পারছো, এই পৈতুদি দুবার দিয়েছে, তার মধ্যে এই অপশন এ আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। এগুলি একটু জেনারেল নলেজ, এগুলি হচ্ছে, বুঝতেই পারছো। এ আর সি যদি নাও জানো, সেটা অপশন টিক মেরে দেবা, সাপোজ একটা লেগে গেল, তাহলে কিন্তু তার ঠিক হয়ে যাবে। অপশন নাম্বার সি, সি ধরে লেগে গেল তাহলে অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে মনসুর আলী খাঁ পৈতুদি, সঠিক অ্যান্সার কি হবে? খেলার দুনিয়ায় টাইগার বলা হয় মনসুর আলী খান পৈতুদি। নেক্সট, আরবরা কত খ্রিস্টাব্দ সিন্ধু দেশ জয় করে? আরব আরব আরবরা কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু দেশ জয় করে? 612, 712, 812, 710। সঠিক অ্যান্সার 712, যাকে আমাদের ইতিহাসের বুকে রাওয়ের যুদ্ধ নামে পরিচিত, যেখানে মোহাম্মদ বিন কাসিম কিন্তু ওই সিন্ধুর যে রাজা দাহিরের সাথে কিন্তু যুদ্ধ হয়, যাকে 712 এডিতে, যাকে রাওয়ের যুদ্ধ নামে পরিচিত। ওকে, অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট, কোন শহর কোন শহরে কোন শহর 2020, সরি, 20 বা 22 মার্চ 2023-এ সিভিল 20 বা C20 ইনসেপশন মিটিং হোস্ট করবেন? আচ্ছা, হাম্পি, নান্দেড, নাগপুর, হায়দ্রাবাদ। এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, সুন্দর কোশ্চেন। বলছে আহ, বলছে সিভিল 20,
মানে 20 থেকে 22শে মার্চ 2023-এ মহারাষ্ট্রের অপশন নাম্বার বি হবে, মহারাষ্ট্রের নাগপুরে মানে আয়োজিত হচ্ছে G20 শীর্ষ যে সম্মেলন ওয়ার্কিং গ্রুপ সিভিল 20 বা C20, মনে রাখবে C20 বা সিভিল 20, G20 এর শীর্ষ সম্মেলন কোথায় হচ্ছে? 22 থেকে 23শে মার্চে মহারাষ্ট্রের নাগপুরে, মনে রাখবে। নেক্সট, আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সম্বলিত পাঁচমহলটি কোথায় অবস্থিত? আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সম্বলিত পাঁচমহলটি কোথায় নির্মাণ করেন? দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি না কাবুলে? সঠিক অ্যান্সার কি হবে? ফতেপুর সিকরি। তাহলে হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবে। আকবর 1572 খ্রিস্টাব্দে, কত বললাম? 1572 খ্রিস্টাব্দে, 1572 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে আকবর যে তার শ্রেষ্ঠ নিদর্শন ছিল ফতেপুর সিক্রিতে তিনি কিন্তু এই স্তম্ভ সম্বলিত পাঁচমহলটি কিন্তু তিনি কিন্তু করেন। কেন? তিনি গুজরাটের যে বিজয় হয়েছিল 1570 থেকে 71 সালে তাকে স্মরণীয় রাখার জন্য ফতেপুর সিক্রিতে তিনি একটা বিশাল ফটক নির্মাণ করে এবং সেখানটায় বুলন্দ রাজা নামে, এখন বর্তমানে যা কি বুলন্দ রাজা নামে খ্যাত হবে। ওকে, মুখস্থ হয়ে গেছে। আবার ফতেপুর সিক্রি কিসের গুজরাটের জয় কত সালে? 1570 থেকে 71 সালে। আর আর এটা করা হয় কত? 1572 সাল। ফতেপুর সিক্রিতে বিভিন্ন স্তম্ভ সম্বলিত পাঁচমহলটি করা হয়, তাকে বুলন্দ রাজাও প্রতিষ্ঠা করেন এই টাইমে। তো এটা ইম্পর্টেন্ট, বুলন্দ রাজা কে প্রতিষ্ঠা করে অলরেডি আসা কোশ্চেন, WBCS ফিলিং 2022-এর কোশ্চেন, তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট। বিশ্ব বাণিজ্য সংস্থা কার্যকারিতা কবে হয়? এটাও কিন্তু এটা ইম্পর্টেন্ট। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, তাই না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাই না, WTO কবে? 1994, 31শে ডিসেম্বর, 1995। বলে এখন বর্তমানে যা চাকরির যা নিট বলছে, ডেটগুলো বলে দিতে চাইছে, ডেটগুলোও কিন্তু এখন ইম্পর্টেন্ট, এড়িয়ে গেলেই সমস্যা। দেখো এটা তাহলে বুঝতেই পারছো, অপশন বি আর সি বারবার দেখো দুবার দিচ্ছে, দেখো অপশন বি আর সি হবে। এখন এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে অপশন সি হবে, 1995 সালের 31শে জানুয়ারি, 1 জানুয়ারি কিন্তু হবে না। এর এই ডাব্লিউটিওর হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1995, 1995-এর 31শে জানুয়ারি, একদম শেষের দিকে, প্রথম নয়, একদম শেষের দিকে ডাব্লিউটিও স্থাপন করা হয়। মনে রাখবে 1995, 31শে জানুয়ারি ডাব্লিউটিও প্রতিষ্ঠা করা হয়। এর হেডকোয়ার্টার কোথায় বললাম? সুইজারল্যান্ডের জেনেভাতে, এটা মনে রাখবে, এটা পরীক্ষা আসে। বর্তমানে সদস্য সংখ্যা কত? 164, 164, এটা মনে রাখবে। এখানটা ভাষা কি? ইংরাজি, ফ্রান্স আর স্প্যানিশ। এখানে ভাষা কি? ইংরাজি, ফ্রান্স এবং স্প্যানিশ, এটা মনে রাখবে। ঠিক আছে, 4টে কোশ্চেন বলে দিলাম এখান থেকে। কত আছে? 164, এটা অবশ্যই মনে রাখতেই হবে, 164, 2023 আপডেট কোশ্চেন, ঠিক আছে। 164। নেক্সট, অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস এর রচয়িতা কে করে? ভালো প্রশ্ন এটা। অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস এর রচনা কে করে? আর্থার কোনান ডয়েল, উইলিয়াম শেক্সপিয়ার, দাঁড়াও, উইলিয়াম শেক্সপিয়ার, আরভিং স্টোন, অ্যালন ডিউরি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে আর্থার কোনান ডয়েল। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ, ওটা অনি বন্ধ করে দিয়ে যাও। অ্যান্সার কি হবে? আর্থার কোনান ডয়েল। কোনান ডয়েল কি রচয়িতা করেছেন? অ্যাডভেঞ্চার অফ শার্লক, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট, পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে প্রধান বন্দর? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আসাম। এর অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, উড়িষ্যা। তাহলে মনে রাখবে, উড়িষ্যার উত্তর পূর্ব বঙ্গোপসাগরের তীরে পারাদ্বীপ অবস্থিত। এই পারাদ্বীপ স্থাপিত হয় কত সালে?
1966 সালে, মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। এটা একটা সমুদ্র বন্দর, যাকে বলে কৃত্রিম পোতাশ্রয় বলবা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এখানে রপ্তানি দ্রব্য কি, লৌহ আকরিক, এটা মনে রাখবে। আবার রিপিট করে দিচ্ছি সবাইকে, উড়িষ্যার উত্তর পূর্ব উপকূলে, সরি উত্তর হবে না, পূর্ব দিক হবে না, উত্তর হবে না, পূর্ব দিকে, এই পূর্ব, উত্তর তো এদিকে চলে গেল না, পূর্ব দিকে, পূর্ব দিকে উত্তর পূর্ব উপকূলের বঙ্গোপসাগরের নিকটের তীরে পারাদ্বীপ অবস্থিত। এর প্রধান কাজ কি, লৌহ আকরিককে রপ্তানি করা। এটি স্থাপিত হয় 1966 সাল, 1966, 1966, এটা মনে রাখবে। এটা একটা কৃত্রিম পোতাশ্রয় বন্দর। নেক্সট, কোন রাজ্যে প্রথম ই কোর্ট হলো একটি ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট? এটা একটা ভালো একটা ভিভিআই কোশ্চেন। কোন রাজ্যের, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, মিজোরাম? সঠিক আনসার কি, মহারাষ্ট্র। এটা সুন্দরতম কোশ্চেন। মহারাষ্ট্র রাজ্য প্রথম ই কোর্ট, প্রথম, ঠিক আছে, ফার্স্ট ই কোর্ট, যা হলো কি, ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট। ওকে, ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট আছে। ই কোড কোথায় বলো, মহারাষ্ট্র। অপশন নাম্বার সি ইজ রাইট আনসার। নেক্সট, ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেন কে, বা আচ্ছা, ক্যাবিনেট মিশনকে সভাপতিকে কি বলা ছিলেন, আচ্ছা ছিলেন কে, আচ্ছা ক্যাবিনেট মিশন হচ্ছে লর্ড অ্যাটলি, ক্লিমেন্ট অ্যাটলি, স্টেফোর্ড স্কিপস, পেথিক লরেন্স। সঠিক আনসার সবাই জানো, এর আনসার কি বলো, পেথিক লরেন্স। অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার। অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার। অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার, মনে রাখবে। ক্যাবিনেট, এই যে পেথিক লরেন্স 1900 আহ, কত ওটা 1946 সালে 19শে ফেব্রুয়ারি ভারতের নৌ বিদ্রোহ যখন শুরু হওয়ার পর দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতের ব্রিটিশ পার্লামেন্টের স্বাধীনতার বিষয়ে আলোচনার জন্য তিনটি সদস্যের যে প্রতিনিধিকে নিয়ে এটি ঘোষণা করা হয়, ভারতে পাঠাবার ঘোষণা করা, একে বলে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কবে হয়, 1946 সালে, ঠিক আছে। এই ক্যাবিনেট মিশনের মানে নেতৃত্ব দেন কিন্তু পেথিক লরেন্স, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। পেথিক লরেন্স কিন্তু ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব দেন। সালটা কত, 1946, 1946, মনে রাখবে। নেক্সট, কোথায় হয়, অবশ্যই জানো, দিল্লিতে। নেক্সট, স্বরাজ আমাদের জন্মগত, এটা তো অনেকবার, এটা ডাব্লিউসি ফিল্মসে অনেকবার এই কোশ্চেনটা আসা। এই যিনি হচ্ছে, তিনি আধুনিক ভারতের স্রষ্টা তাকেও বলা হয়। তার নাম হচ্ছে, তাকে লোকমান্য হিসাবে পরিচিত হয়। তিনি মারাঠা কেশরীও বলা হয়। তাহলে বুঝতেই পারছো কি হবে অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। তাকে বাল গঙ্গাধর তিলকে কি কি কোশ্চেন আছে, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এটি তো অবশ্যই আসেই। বাল গঙ্গাধর তিলককেই বলা হয় আধুনিক ভারতের স্রষ্টা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাকে লোকমান্য হিসাবে তিনি কিন্তু বেশি পরিচিতি লাভ করে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। মারাঠাদের যে কেশরী তাকে কিন্তু বলা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তার একটা তার হচ্ছে মারাঠা কেশরী, তার কিন্তু পত্রিকার নাম, মানে প্রকাশিত পত্রিকার নাম, এটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট, কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না, ভালো, এটা একটা সায়েন্সে ভালো করে, কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না, কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম, নাকি ভ্যাকিউম বা শূন্য মাধ্যম? বুঝতেই পারছো, শব্দ সঞ্চালিত হয় না ভ্যাকিউম বা শূন্য মাধ্যম। এই যে শব্দ আমাদের কি মানে সেই সনক থেকে যে উৎপন্ন শব্দ আমাদের কিন্তু কানে এসে পৌঁছায়, এর জন্য কি আমরা কানে শুনতে পাই, ঠিক আছে। সেটা কি হবে, কঠিন মাধ্যম হতে পারে, গ্যাসীয় মাধ্যম হতে পারে, বা তরল মাধ্যমও হতে পারে, ঠিক আছে। কিন্তু মাধ্যম না থাকলে সেই শব্দ কিন্তু শুনতে পায় না, তাকে সূচিগোচর শব্দ হিসেবে বলি না আমরা। এই জন্য শূন্য মাধ্যমে দেখো, পৃথিবীর বাইরে যে মহাকাশে সূর্যের যে ভেতরে যে প্রচন্ড যে বিস্ফোরণ, হ্যাঁ, হচ্ছে প্রচন্ড, দিনকে দিন পর যে বিস্ফোরণ হচ্ছে, তার যে প্রচন্ড যে আওয়াজ, সেই আওয়াজ সেই আওয়াজকে আমরা শুনতে পাই, কখনো শুনতে পাই না। পৃথিবীতে শুনতে পাই না, কারণ শূন্য মাধ্যমের মধ্যে পড়ছে। তাই কিন্তু এটা কিন্তু একটা সুন্দরতম কোশ্চেন,
কোন মাধ্যমে শব্দ শুনতে পায় না বা সঞ্চালিত হয় না? যে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম। নেক্সট, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্টের অপিচ্ছতার বিরুদ্ধে আইন পাস করে সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? একদম ইজি কোশ্চেন, ঠিক আছে, কিন্তু একটু হার্ড কোশ্চেন। ভালো কোশ্চেন। অনেকে তো 17 দিয়ে টিক মেরে দিয়ে আসবে, কিন্তু ভুল করবে। হ্যাঁ, শুধুমাত্র 17-র মধ্যে নেই, 17 তো অবশ্যই আছে আনটাচেবিলিটি। অপশন নাম্বার ডি, 35-এর মধ্যেও আছে, 17-র মধ্যেও আছে। ভিবিআই, এই কোশ্চেনটা এই জন্য হচ্ছে ভিবিআই কোশ্চেন হয়ে গেল, এই কোশ্চেনটা এই জন্য ভিবিআই কোশ্চেন হয়ে গেল। ভিবিআই এটা আমরা অবশ্যই দিতে পারি, ভিবিআই। ভিবিআই ভালো কোশ্চেন। দেখেছো কোশ্চেনের লেভেল, দেখেছো কিরকম কোশ্চেন দেওয়া হচ্ছে? সেই লেভেলের কোশ্চেন নাকি? অবশ্যই। আমাদের সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে যে অপিশ্যতার বিলোপের কথা বলা রয়েছে, এই অপিশ্যতাজনিত কোনো রকম আচার আচরণ একে নিষিদ্ধ করা হয়েছে, যাকে আমাদের এই নিষিদ্ধ করেছে, এই জন্য এই যে ন্যায় প্রতিষ্ঠানের জন্য কি অপিশ্যতা নিষিদ্ধ করেছে কিন্তু পার্লামেন্ট। বুঝতে পেরেছো? মানে কোনো ব্যক্তি কোনো অপিশ্যতার কারণে চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠানে যে তারা কোনো ব্যক্তিত্বের পূজা পার্বণের ক্ষেত্রে যদি বাধা না দেয়, তাহলে 1955 অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, 35 নম্বর ধারা এবং 35 এবং 17 নম্বর ধারা তে, 17 নম্বর ধারাতে 35 নম্বর ধারা তুমি জানো পার্লামেন্ট এই আইন প্রণয়ন করা হয়, মানে পাস করার সময় কোন ধারায় আইন করা হয়? 35 নম্বর ধারা, 17 নম্বর ধারা। ইম্পর্টেন্ট দুটো কিন্তু এখানে কোশ্চেন দিয়ে যাবে, এই জন্য লেভেলটা কিন্তু বেড়ে গেল। নেক্সট, কেপ অফ গুড হোপ দিয়ে ভারতে আসা সমুদ্রের আবিষ্কারের নাম কি? ভালো, এটা ভালো করে। ক্রিস্টোফার ভাস্কো ডা গামা, জন ক্যারেট, নাকি হচ্ছে রবার্ট পিয়ারে? বলছে কি দেখো, কেপ অফ গুড হপ এর নামটা দেওয়া হয়েছিল, কেপ অফ গুড হপ, মনে রাখবে। ভারতে আসা সমুদ্রের আবিষ্কর্তা হচ্ছে ভাস্কর ডা গামা। অপশন নাম্বার 1498 সালে, তাই না? কার টাইমে এসেছিল? সিকান্দার লোদির টাইমে। এটাও কিন্তু একটা পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। কেপ অফ গুড হপ, এটা মনে রাখবে, কেপ অফ গুড হপ। নেক্সট, উপজাতি লোকেদের উপজাতি লোকেদের কে প্রথম আদিবাসী বলে সম্বোধন করে? মহাত্মা গান্ধী, জ্যোতিবা ফুলে, ধাক্কার বাপ্পা এবং বি আর আম্বেদকর? এটা না, এটা এই কোশ্চেনটা তুমি অনেক পরীক্ষায় তুমি দেখেছো, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, ঠিক আছে, এই লেভেলটা একটা ভালো। উপজাতি লোকেদের মধ্যে প্রথম আদিবাসী সম্বোধন করেছিল ধাক্কার বাপ্পা, মনে রাখবে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি ইজ রাইট। ধাক্কার বাপ্পা, তিনি কিন্তু উপজাতি লোকদের কি প্রথম আদিবাসী হিসাবে গণ্য করেছে। ওকে, ওকে। নেক্সট, অনুপ্রস্থ তরঙ্গ নয়, বলছেন দেখো নয় বলেছে, ঠিক আছে, নয়, এই জন্য কোশ্চেনটা টাফ হয়ে গেল। অনুপ্রস্থ তরঙ্গ নয়, জলের তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, না নিচের কোনোটাই নয়? অপশন 1 2, তা কোনটা নয় বলছে, তো কোনটা না নয় তাহলে জানতে হবে। জলে মানে অনুপ্রস্থ তরঙ্গ নয় হচ্ছে জলের তরঙ্গ, অপশন নাম্বার এ হবে। আর হচ্ছে আলোক তরঙ্গ, অপশন নাম্বার সি হবে। নেক্সট, অপশন নাম্বার হচ্ছে বি ইজ রাইট অ্যান্সার। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে আহ, অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে আহ, আহ, নয় বলছে তো না, নয়, নয়, তাহলে হচ্ছে নয় হচ্ছে জলের তরঙ্গ। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, ভুল হলো না। আচ্ছা, সব তরঙ্গ, না না, এটা কি হবে, ওটা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, জলের তরঙ্গ এবং হচ্ছে আলোক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ না, ঠিকই আছে, ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট, সম্প্রতিকালে ভারতের কোন সেবামূলক কাজকর্মে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক হয়? ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। সম্প্রতিকালে ভারতের কোন সেবামূলক কাজকর্মে কর্মসংস্থানের বৃদ্ধির হার সর্বাধিক হয়? ব্যাংকিং, নিরাপত্তামূলক কাজ, নাকি পরিবহন, যোগাযোগ করে? তোমরা জানো অলরেডি কোনটা হবে বলো। কাজকর্ম বৃদ্ধি হয়, প্রত্যেক বছরে ভ্যাকেন্সি বেরোয়। হ্যাঁ, অন্যান্য না বেরোলে পুলিশ বেরোবে, আর্মি বেরোবে, বিএসএফ বেরোবে, অন্যান্য চাকরি না হোক ভিডিও না হোক, কিন্তু আবার এইটা হবে নিরাপত্তা, অপশন নাম্বার সি। মানে সেবামূলক কাজকর্ম কর্মসংস্থানের বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে নিরাপত্তামূলক কাজকর্ম, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট,
আচ্ছা এটা দেখো 36 নম্বর কি বলছে, এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন, ইংলিশ চ্যানেল পার হন? সরলা রায়, রানু ঘোষ, রমা, রানু, আবার অনেকে এখানটায় অনেকে বলছে রানু মণ্ডল, তো রানু মণ্ডল নয় এটা হচ্ছে রানু ঘোষ, ঠিক আছে? তো যাদের রানু মণ্ডল মনে হচ্ছে তার দিমাগটা কি বলো, একটু একটু সিরিয়াস হও, পড়ার প্রতি সিরিয়াসনেস রাখো, ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, ওকে। এশিয়ার প্রথম মহিলার প্রথম এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন? সরলা রায়, রানু ঘোষ, রমা চৌধুরী, আরতি সাহা। সঠিক অ্যান্সার কি হবে? আরতি সাহা। এই আরতি সাহা কিন্তু একজন ভারতীয় সাঁতারু ছিল, মনে রাখবে। তিনি তিনি এবং মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল। ভারতীয় প্রথম মহিলা সাঁতারু হচ্ছে ভারতের প্রথম কিন্তু মহিলা সাঁতারু যিনি আরতি সাহা, তিনি কিন্তু ইংলিশ চ্যানেল পার করেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এই জন্য তিনি পদ্মশ্রী হচ্ছে ক্রীড়াতে তিনি হচ্ছে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়। আবার বলবো নাকি? অবশ্য বলে দিই, এশিয়ার প্রথম মহিলা, ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিল, অ্যান্সার কি? আরতি সাহা, মনে রাখবে। এই জন্য তিনি পদ্মশ্রী উপাধিও পায়, মানে পদ্মশ্রী সম্মান পায়। নেক্সট 37, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বিচারপতি পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ হলো ভারতীয় সংবিধানের এর বৈশিষ্ট্য? শঙ্করী প্রসাদ মামলা 1951, গোলকনাথ মামলা 1967, কেশবানন্দ ভারতী 1973, মিনার্ভা মিলস মামলা 1980। দেখো এগুলো কিন্তু পড়ে রাখবে, পরীক্ষা আসে কিন্তু। শঙ্করী প্রসাদ মামলা কত? 1951 সাল, মনে রাখবে। শঙ্করী 1951, গোলকনাথ 67, কেশবানন্দ 73, হচ্ছে মিনার্ভা হচ্ছে মিলস হচ্ছে 1980, মিনার্ভা মিল 1980, কেশবানন্দ 1973, গোলকনাথ মামলা 1967 এবং শঙ্করী 1951। অবশ্যই মুখস্থ করবে, ভালো কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা অ্যান্সার কি বলছে, বলছে কি, প্রশ্নটা কি বললো আরেকবার বলে নি, যে কোন মামলার সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে কি বিচার বিভাগীয় জুডিশিয়াল রিভিউ হচ্ছে ভারতের সংবিধানের একটা বৈশিষ্ট্য? অ্যান্সার হবে কেশবানন্দ ভারতী মামলা, মনে রাখবে, ঠিক আছে? নেক্সট, স্যার 1973 সাল। ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটা? প্রাচীনতম, বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে রোভার্স কাপ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, না ডুরান্ড কাপ? সঠিক অ্যান্সার জানোই তোমরা। ভারতের যদি প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এখনো দেওয়া হয়, ডুরান্ড কাপ দেওয়া হয়, ডুরান্ড কাপ। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ডুরান্ড কাপ 1888 সাল সংঘটিত করা হয় ফুটবল প্রতিযোগিতায়। কোথায় প্রথম হয়? সিমলাতে হয়। এটাও কিন্তু এটা মনে রাখবে, সিমলাতে হয়, মনে রাখবে। এটি কার নামানুসারে হয়? এটির নামানুসারে ব্রিটিশ আধিকারিক স্যার মর্টিমার ডুরান্টের নামানুসারে কিন্তু প্রতিযোগিতার নাম দেওয়া হয় ডুরান্ড কাপ। আবার বলবো, কোশ্চেনটা এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেক জনের কাছে। অবশ্যই আমি দুবার রিপিট করছি না, তো তোমরা শুনে রাখো অবশ্যই, খুব ভালো কোশ্চেন এখানে। এটা কোশ্চেনটা যে ভারতের 1888 1888 সালে প্রথম এই ডুরান্ড কাপ কথাটি কিন্তু আসে, কার নাম অনুসারে আসে? একজন ব্রিটিশ আধিকারিক স্যার মর্টিমার ডুরান্টের নামানুসারে আসে, যেটা হচ্ছে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এই কাপটার নাম হচ্ছে প্রাচীনতম, এই প্রতিযোগিতা কি বলো? প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, অ্যান্সার হচ্ছে ডুরান্ড কাপ। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে প্রয়াত হলেন সত্যব্রত মুখোপাধ্যায়, তিনি কোন ক্ষেত্রে সম্পর্কিত? খেলাধুলা, রাজনীতি, সাহিত্য, সঙ্গীত? সঠিক অ্যান্সার রাজনীতি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়, আমাদের এইদিকে উনি দাঁড়িয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, তিনি কেন্দ্রীয় রাসায়নিক এবং সার প্রতিমন্ত্রী ছিলেন, মনে রাখবে। এবং তারপর কিন্তু তিনি বাণিজ্য ও শিল্পের প্রতিমন্ত্রী কিন্তু হয়েছিলেন।
সত্যব্রত মুখোপাধ্যায় রাজনীতির লোক ছিলেন, তিনি কিন্তু একটা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু কিসের ছিলেন বলেন, কেন্দ্রীয় রাসায়নিক মন্ত্রী, রাসায়নিক সার প্রতিমন্ত্রী ছিলেন এবং বাণিজ্য শিল্পের প্রতিমন্ত্রী কিন্তু তিনি কিন্তু ছিলেন। নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? এটা মানে কত ভালো কোশ্চেন, তুমি বলতে মানে ভাবতে পারছো না কতটা ভালো কোশ্চেন। এটি হচ্ছে ইংরেজ নিজাম না মারাঠা না সিকরা? সঠিক আনসার কি? মারাঠা। অপশন নাম্বার, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের যুদ্ধ হয়েছিল। সালটা কত? 1771। না 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 না, 71 না, 61 হবে। 1761, 1761 মনে রাখবে, 1761, ঠিক আছে, 61। এটি 14ই জানুয়ারি, এটা মনে রাখবে, পানিপথের প্রান্তরে আফগান সুলতান আহম্মদ শাহ আবদালি এবং মারাঠা পেশোয়া বালাজি বাজিরাওয়ের সাথে কিন্তু মারাঠাদের তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। আবদালা, এই পানিপথের যুদ্ধ কার সাথে হয়? মারাঠা এবং আফগানদের মধ্যে হয়। ভিভিআই কোশ্চেন, কত সাল? 1761 সাল। কত সালে, কত ডেট বলো? অ্যান্সার 14ই জানুয়ারি। আবার বলি, 1761, 14 জানুয়ারি পানিপথের প্রান্তরে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। কার সাথে হয়? আফগানের সাথে। মারাঠার হয়। আফগান সুলতান কে ছিল? নাম হচ্ছে আহম্মদ শাহ আবদালি। আহম্মদ শাহ আবদালি। আর মারাঠার পেশোয়া বালাজি বাজিরাওয়ের মধ্যে হয়। ঠিক আছে, নেক্সট। ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণের বিশেষ টিস্যুকে কি বলা হয়? জটিল টিস্যু, পেশি টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু? সঠিক আনসার কি হবে? পেশি টিস্যু। পেশি টিস্যু হচ্ছে ভ্রূণের যা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, যা কি সংকোচনের মানে বিশেষ মানে মানে সংকোচনে প্রসারণের যে বিশেষ ভূমিকা পালন করে, এই পেশি টিস্যু মনে রাখবে। ওই টিস্যুকেই বলা হয় পেশি টিস্যু, ঠিক আছে, মনে রাখবে। রেডিয়াম, রেডিয়াম কি আবিষ্কার করে? ম্যাডাম জোলিয়েট, ম্যাডাম মন্টেনসরি, ম্যাডাম কুরি না ডাল্টন? সঠিক অ্যান্সার কি হবে? রেডিয়াম আবিষ্কার করে ম্যাডাম কুরি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরি সি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাডাম কুরি রেডিয়াম আবিষ্কার করে। নেক্সট, মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ডান্ডি অভিযান কোথা থেকে সূচিত হয়েছিল? মানে কোথা থেকে সূচিত হয়েছিল? চম্পারণ, চৌচিচড়া, সবরমতী আশ্রম নাকি ডান্ডি? সঠিক অ্যান্সার কি হবে? এটা ভালো কোশ্চেন। সবরমতী আশ্রম থেকে কিন্তু ডান্ডি অভিযান হয়। কতই, এটাও কিন্তু আসে লবণ আইন ভঙ্গ করার জন্য 1930 সাল 12ই মার্চ, 12ই মার্চ প্রায় 79 জন অনুগামী নিয়ে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি অভিযান, ডান্ডিগামে কিন্তু উদ্দেশ্যে পথযাত্রা করে। এটাকে ডান্ডি অভিযান নামে পরিচিত। পরীক্ষায় কিন্তু এটাও কিন্তু আসে। কত সালটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1930 সালে 12ই মার্চ, 12 মার্চ 1930। কোথা থেকে হয়? সবরমতী আশ্রম থেকে হয়। কতজনকে নিয়ে? 79। তো কোথার দিকে যায়? গুজরাট উপকূলে। নেক্সট, সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপুরা, নামটা অবশ্যই কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ? সঠিক অ্যান্সার কেশরীনাথ ত্রিপুরা। অবশ্যই নাম তোমরা পশ্চিমবঙ্গতে রাজ্যপাল প্রত্যেকে তোমরা পড়েছো। এর অ্যান্সার কি হয়? পশ্চিমবঙ্গ। এই কেশরীনাথ ত্রিপাঠী ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2014 থেকে 2019 ভারতের পশ্চিমবঙ্গের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। তার টাইমে ছিল তিনি বিহার, মেঘালয়, মিজোরামের গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দাঁড়াচ্ছে, আসতে পারে কিন্তু সামনে পরীক্ষাগুলিতে। তাহলে প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী, তিনি পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন। কত সাল থেকে কত সাল? 2014 থেকে 2019। তিনি এক্সট্রা হিসাবে কাজ ছিলেন মেঘালয়, বিহার এবং মিজোরামেরও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, সরকারি চাকরি কেন্দ্রীয় রাজ্য উভয় লাভের জন্য তপশিলি জাতি উপজাতি দাবিগুলিকে বিবেচনা করার জন্য সংবিধানের কত নম্বর ধারাতে রাখা হয়? 335, 337, 300 মানে 6 হবে এটা, 336, 338? সঠিক অ্যান্সার কি হবে? 335। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 335 নাম্বার ধারা অনুসারে সরকারি চাকরিতে কেন্দ্র বা রাজ্য উভয়ের ক্ষেত্রে মানে এই যে এসসি এসটিদের জন্য, তাদের জন্য একটা সংরক্ষণ, তাদের দাবি কিন্তু বিবেচনা করায় সংবিধান কিন্তু রেখেছেন। 300
35 নম্বর ধারা, অবশ্যই মনে রাখবে। 335। নেক্সট 46, ভারতের কয়লা শিল্প জাতীয়করণ আইন কত সালে প্রণীত হয়? 1973 সাল, 1975 সাল, 1974 সাল, 1976 সাল। সঠিক অ্যান্সার কি হবে? 1973 সাল। 1973 সালের 1 মে, ফার্স্ট মে, ঠিক আছে, 1973 সালের 1 মে ভারত সরকার কয়লা শিল্পকে জাতীয়করণ আইনে পরিণত করে। আবার বলবো, 1973 সাল 1 মে ভারত সরকার কয়লা শিল্পকে জাতীয়করণ করে, জাতীয়করণ আইনে কিন্তু আবদ্ধ করে। মনে রাখবে। ভারতের প্রাচীনতম কয়লা কিন্তু খঞ্জ হচ্ছে রানীগঞ্জ, মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। রানীগঞ্জ কোথায় অবস্থিত? দামোদর নদীর উপত্যকায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, নেফা নাম কি? অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম। নেফার এর আগের নাম ছিল, মানে নেফার মানে পরবর্তী নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1972 সালে এই রাজ্যটির নাম ছিল নেফা। নেফা ফুল ফর্ম কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, এটা মনে রাখবে, ঠিক আছে। 1972 সালে, সরি, 1972 সালে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যার নাম ফুল ফর্ম কি? নেফা, অন্তর্ভুক্ত হয়। পরবর্তী ক্ষেত্রে 1987 সাল 20 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের নাম দেয়। এখন বর্তমানে কিন্তু ডেটও পরীক্ষা আসছে, কতটা ডিফিকাল্ট হয়ে গেছে চাকরি পাওয়া এখন বর্তমানে মানুষের পক্ষে, তাই না? প্রত্যেক স্টুডেন্ট এখন রাত দিন জেগে কিন্তু পড়াশোনা না ছাড়া কিন্তু কখনো উপায় নেই। হ্যাঁ, এখন টাফেস্ট হয়ে যাচ্ছে এক্সামগুলি, তাই তুমি ডেটও পড়ে রাখবে, অবশ্যই ইম্পর্টেন্ট। 1987, 1987 মনে রাখবেন, 1987। আর ডেটটা কত বললাম? 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি 1987 অরুণাচল। আগে 1972 সাল কি বললাম এখনই? নেপা, ঠিক আছে। নেপার ফুল ফর্ম এখনই বলে দিলাম কিন্তু, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নেক্সট, গণপরিষদের, আচ্ছা এটা একটু জুম করতে, গণপরিষদের প্রেসিডেন্ট কে নির্বাচন হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর মহাত্মা গান্ধী। তো এখানটা বুঝতেই পারছো, অপশন নাম্বার এ এর কোনো কথাই হবে না। এটা হচ্ছে অপশন নাম্বার এ, রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে, এটা মনে রাখবে। তো মানে চালু চালু হয় কবে? 1966 ডিসেম্বর, ওকে, 6 ডিসেম্বর 1946, 6 ডিসেম্বরে গণপরিষদ গঠিত হয়, এবং 11 এবং 11ই ডিসেম্বর কিন্তু প্রথম অধিবেশন হয়। গঠিত হয় কবে? 6 ডিসেম্বর। অনুষ্ঠিত হয় কবে? প্রথম সভা অনুষ্ঠিত হয় 11ই ডিসেম্বর। এই 11ই ডিসেম্বর কিন্তু মানে মানে স্থায়ী নিযুক্ত হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, ওকে। এখানটায় আর সহসভাপতি ছিল এইচ সি মুখার্জি, পরীক্ষায় কিন্তু আসে, মনে রাখবে। 1966 6 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়, এটা মনে রাখবে। 11ই ডিসেম্বর প্রথম সভা গঠিত হয়। স্থায়ী ছিলেন কে? 11 ডিসেম্বরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন, এবং তার সাথে সহসভাপতিত্ব, এটাও মনে রাখবে। এর অ্যান্সার কি? এইচ সি মুখার্জি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট, আয়োডিনের অন্যতম মূল্য উৎস কোনটি? স্বাদু জলের মাছ, সামুদ্রিকের মাছ, কি হাঙরের নাকি, আচ্ছা হাওয়ের মাছ, পাবন ভূমির মাছ। বুঝতেই পারছি এর অ্যান্সার বলতে হবে না, এটা সামুদ্রিক, অপশন নাম্বার বি, সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছ হচ্ছে আয়োডিনের প্রধান উৎস। কেন? এই যে হাইড্রোজেন আয়ন বা যে সোডিয়াম আয়ন প্রতিস্থাপিত হয় কি হয়? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই সোডিয়াম ক্লোরাইডে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড আয়োডিন উৎপন্ন করতে দায়ী। সামুদ্রিক মাছ। গদর শব্দের অর্থ কি? এটা অনেক ডাব্লিউবিসিএস এ অনেকবারই কোশ্চেনটা আসা কোশ্চেন, মানে প্রিলিমসের কোশ্চেন, এই কোশ্চেন অনেকবার এসেছে। পার্টি, সোসাইটি, বিপ্লব নাকি পরিবর্তন? সঠিক অ্যান্সার কি হবে? বিপ্লব। গদর কথার অর্থ বিপ্লব। এই গদর পার্টি পরীক্ষায় কিন্তু আসে, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1913। কে?
কোথায় হয় বলো? অ্যান্সার কি হবে? ফ্রান্সিসকো শহরের, মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর ফ্রান্সিসকো, সরি, সান ফ্রান্সিসকো শহরে, সান ফ্রান্সিসকো শহরে উনিশ মার্কিন যুক্তরাষ্ট্রে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। গদর কথার অর্থ বিদ্রোহ বা বিপ্লব। এর সহ সভাপতিত্ব করেন হচ্ছে সহ-সভাপতি, যদি বলে সম্পাদকের বা প্রতিষ্ঠাতার নাম কি, যেটা লালা হরদয়াল হবে, এটা মনে রাখবে। আর সহ-সভাপতিত্ব, প্রথম সভাপতিত্ব সভাপতি করেন মোহন সিং ভামসি। সহ-সভাপতি ছিলেন মাহমুদ বরকতুল্লাহ। আসতে পারে কিন্তু, ভালো কোশ্চেন। আবার আমি বলে দিচ্ছি, 1913 সালে সান ফ্রান্সিসকো শহরে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, গদর পার্টিতে তৈরি হয়। এর অর্থ কি? বিপ্লব। এর প্রথম সম্পাদক ছিলেন, বা যদি বলা হয় প্রতিষ্ঠাতার নাম ছিলেন লালা হরদয়াল। আর সভাপতির নাম ছিলেন মোহন সিং ভামসি না, ভামসি হবে। আর সহ সভাপতি ছিলেন হচ্ছে মোহাম্মদ বরকতুল্লাহ। তাহলে অলরেডি 50টা কোশ্চেন আমাদের হয়ে গেল। তো যারা পিডিএফ চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে যাও, টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্কে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। এবং যারা পড়তে চাইছো তারা পড়তে পারো, আসতে পারো, কোনো অসুবিধা নেই, আমি পড়াই। এবং চ্যানেলটি কিন্তু অত্যন্ত হেল্পফুল চ্যানেল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং সাবস্ক্রাইব করবে, লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দাও। এটা তোমাদের দায়িত্ব। তবেই কিন্তু আমি আরো বেশি ভিডিও দিতে যেন আগ্রহী হয়, তোমার দিই, যাতে তোমরা যাতে প্র্যাকটিস করতে করতে যেন একটা ভালো জায়গায় যাও। ঠিক আছে, ছাড়লাম তাহলে, ওকে।